ওয়েলকাম টু থ্রিল ডিকোড। স্মৃতি নামের এক গর্ভবতী মহিলা রাতের বেলা তার রান্নাঘরে বসে রান্না করছিল। হঠাৎ সে অনুভব করে কেউ একজন ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখে তার ভাবি রান্তি অদ্ভুত একটা মুখভঙ্গি করে দাঁড়িয়ে আছে। আর হঠাৎই সে ফুটন্ত পানির পাত্রে হাত ঢুকিয়ে একটা জীবন্ত ব্যাঙ বের করে আনে, আর তারপর সেই ব্যাঙটাকে চিবোতে শুরু করে। এই দৃশ্যটা এতটাই বীভৎস ছিল যে স্মৃতির মনে হচ্ছিল তার বাচ্চাটা এখনই পেট ফেটে বেরিয়ে আসবে। কিছুক্ষণ পর সে তার খাবার নিয়ে ঘরে ফিরে আসে, কিন্তু বিছানার চাদর সরাতেই সে চমকে ওঠে, কারণ চাদরের ভেতরে তার ভাবি রান্তি শুয়ে আছে। সে কিছু বুঝে ওঠার আগেই রান্তি তার গলা মুচড়ে দেয়, আর তারপর পেট চেরা শিশুটিকে বের করে নিজের শিকার বানিয়ে নেয়। পরের সকালে পরিবারের লোকজন দেখে স্মৃতি বাড়ি থেকে উধাও। কেউ জানে না সে কোথায় গেছে। তার শাশুড়ি বলে হয়তো বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। পরিবারের মান সম্মান রক্ষার জন্য তিনি বিষয়টি গোপন রাখতে চান, তাই তিনি চুপি চুপি লুকিয়ে ফোন করেন স্মৃতিকে। কিন্তু ওপাশ থেকে ভেসে আসে কান্নার শব্দ, আর হঠাৎই শাশুড়ির হুইল চেয়ারটা নিজে নিজে পিছিয়ে যেতে থাকে, আর দেখা যায় স্মৃতির আত্মা পেছন থেকে সেই চেয়ারটি টানছিল। ভয়ে শাশুড়ি ব্রেক টানে, আর সঙ্গে সঙ্গে সেই আত্মা মিলিয়ে যায়। সে হতভম্ব হয়ে যায়, কি হচ্ছে এসব? কিন্তু সে জানে না এই ভয়াবহ ঘটনার পেছনে আছে এক ভয়ঙ্কর কালো জাদু। আসলে কয়েকদিন আগে রন্টির মেয়ে নিনা এক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। ডাক্তাররা বলে ব্রেন সার্জারি করতে হবে। রন্টির স্বামী জাহাজে কাজ করে, তাই তার সাথে যোগাযোগও সম্ভব হচ্ছিল না। ঠিক তখনই এক রহস্যময় বুড়ি মহিলা আসে। তিনি রন্টিকে কিছু খেতে দেন, আর এক টুকরো কাগজ হাতে দিয়ে বলেন যদি ডাক্তাররা কিছু না করতে পারে তবে এই পথটার চেষ্টা করো। পরের দিন হাসপাতাল থেকে বিশাল অঙ্কের একটা বিল আসে। কেউ সাহায্য করতে রাজি নয়। শাশুড়ি বলে আমার কাছে টাকা নেই। তাই রন্টির ননদ গীতা বলে বাড়িটা বেচে দাও। কিন্তু দেবর বায়ু আর তার গর্ভবতী স্ত্রী স্মৃতি রাজি হয় না। কিন্তু মেয়ের চিন্তায় রন্টি একেবারেই ভেঙে পড়ে। তখন তার মনে পড়ে সেই বুড়ি মহিলার কথা। তাই কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত রন্টি গিয়ে পৌঁছায় সেই মহিলার বাড়িতে, যে ছিল এক ভয়ানক তান্ত্রিক। বুড়ি বলে যদি তুমি শয়তানের সঙ্গে বিয়ে করো তবে তোমার মেয়ে ঠিক হয়ে যাবে। রন্টির আর কোনো উপায় ছিল না নিজের মেয়েকে বাঁচাতে, তাই সে রাজি হয়ে যায়। বুড়ি তাকে বলে একটা মোরগের কাঁচা কলিজা খেয়ে নাও, তারপর সেই রক্তে গোসল করে ফুলে সাজানো মাটির বৃত্তের মধ্য দিয়ে হেঁটে শয়তানের ঘরে যাবে। রন্টি তাই করে। সেখানে গিয়ে নিজের আত্মা আর শরীর শয়তানের হাতে সমর্পণ করে, আর সেই রাতে শয়তান রন্টিকে নিজের মতো করে গ্রহণ করে। বাইরে তখন তান্ত্রিক মহিলা এক অদ্ভুত গান গাইছিল। এরপর সে রন্টিকে সতর্ক করে বলে প্রতি সপ্তাহে একটা মোরগের মাথা আর কলিজা মাটিতে পুঁতে দিতে, তাহলেই নিনা ঠিক থাকবে। পরদিন সকালে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ নিনা হাসপাতাল থেকে ফিরে এসেছে। আর শুধু তাই নয়, তার পাগুলো পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সে এখন ঠিকভাবে হাঁটতেও পারছে। সবাই অবাক হলেও খুশি হয়, কিন্তু রান্তির চেহারায় তখন এক অন্যরকম পরিবর্তন দেখা যায়। সবাই যখন জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব, রন্টি শুধু বলে এটা মিরাকেল। কিছুক্ষণ পর বায়ো খেয়াল করে তার প্রিয় লড়াইয়ের মুরগি রকি হারিয়ে গেছে। ঠিক তখনই আমরা বুঝতে পারি সেই তান্ত্রিকের নির্দেশ মতো রন্টি প্রতি সপ্তাহে এক মুরগির বলি দিচ্ছে। কিন্তু স্মৃতির কাছে ব্যাপারটা মোটেও স্বাভাবিক লাগছিল না। তার মনে হচ্ছিল রন্টি নিশ্চয়ই কোনো কালো জাদু ব্যবহার করছে। তবে বায়ুর তাতে কিছু আসে যায়নি, কারণ এখন আর বাড়ি বিক্রি করার দরকার নেই। পরের সকালে স্মৃতি মোরগদের খাবার দিচ্ছিল। তখন সে দেখতে পায় রন্টি অদ্ভুত এক মুখভঙ্গি করে চুপচাপ ঘরের ভেতর ঢুকছে। তার মনে সন্দেহ জাগে, তাই সেও ধীরে ধীরে তার পিছু নেয়। ভেতরে গিয়ে রন্টি নিজেকে একটা অন্ধকার ঘরে আটকে ফেলে। স্মৃতি জানালা খুলে দেখার চেষ্টা করে ভেতরে কি হচ্ছে। তখন সে দেখে রন্টি সিগন্যাল ছাড়া টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে হাসছে। স্মৃতি ভয় পেয়ে জিজ্ঞেস করে ভাবি সব ঠিক আছে তো? কিন্তু রন্টি কোনো উত্তর দেয় না। ঠিক তখনই কেউ দরজায় কড়া নাড়ে। স্মৃতি দরজা খুলতেই দেখে রন্টি নিনাকে নিয়ে স্কুল থেকে ফিরেছে। এবার সে পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই সে তো রন্টিকে ঘরের ভেতরেই দেখেছিল। দৌড়ে ফিরে গিয়ে ঘরের ভেতর তাকাতেই দেখে ভেতরে কেউ নেই। রাতে যখন স্মৃতি বাথরুমের পাশ দিয়েই যাচ্ছিল, সে ভেতর থেকে কারো হাসির শব্দ শুনতে পায়। তার মনে হলো হয়তো রন্টি কোনো অচেনা পুরুষের সঙ্গে আছে। সে প্রমাণ রাখার জন্য ফোনে ভিডিও রেকর্ড করে, আর সেটি
আপলোড করতেই যাচ্ছিল, ঠিক তখনই রন্টি বাথরুম থেকে বেরিয়ে আসে। স্মৃতি কোনোভাবে কথা ঘুরিয়ে পরিস্থিতি সামাল দেয়, কিন্তু অদ্ভুত বিষয় ছিল বাথরুমের ভিতরে অন্য কেউ ছিল না। পরের সকালে সেই ভিডিও পুরো গ্রামে ভাইরাল হয়ে যায়। ভিডিওটা দেখে রন্টি প্রচন্ড রেগে যায়। সে রান্নাঘর থেকে বড় একটা সবজি কাটার ছুরি তুলে নেয় আর স্মৃতির গলা চেপে ধরে। ভয়ে কাঁপতে কাঁপতে স্মৃতি সব স্বীকার করে ফেলে। সেই ভিডিওটা আপলোড করেছিল কারণ তার মনে হয়েছিল রান্টির আচরণের পেছনে কোনো কালো রহস্য আছে। সে চেয়েছিল সবাই সত্যিটা দেখুক। তাই রন্টির রাগ আরো বেড়ে যায়। সে ছুরি দিয়ে আঘাত করতেই যাচ্ছিল, ঠিক তখন গীতা মাঝখানে এসে তাদের থামিয়ে দেয়। এক মুহূর্তের জন্য রন্টি নিজেও নিজের রাগে ভয় পেয়ে যায় আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। রাতে বায়ু স্মৃতিকে ম্যাগি বানাতে পাঠায় আর তারপর ঘটলো সেই ভয়ানক দৃশ্য যেটা এই গল্পের শুরুতেই দেখানো হয়েছে। সবাই ভেবেছিল স্মৃতি হয়তো রাগ করে বাপের বাড়ি চলে গেছে, তাই কেউ তেমন খোঁজ নেয়নি। সেই রাতে গীতা যখন মোরগ ধরতে বেরিয়েছিল, সে পাশের ঝোপ থেকে কান্নার শব্দ শুনতে পায়। সে ফোনের ক্যামেরা অন করে দেখতে সেখানে কি হচ্ছে। ঠিক তখনই নিনার একটা খেলনা বাথরুমের দিকে চলে যায়। নিনা সেটা নিতে বাথরুমে ঢুকতেই বাথটাব থেকে বেরিয়ে আসে কারো কালো পচা আঙ্গুল। নিনার চিৎকারে গোটা বাড়ি কেঁপে ওঠে। গীতা ফিরে তাকাতে দেখা যায় ঝোপের মধ্যে আসলে ছিল রন্টি রূপী সেই ভয়ঙ্কর আত্মা। আর গীতা বাথরুমে গিয়ে দেখে নিনা পুরোপুরি ভয়ে জমে গেছে। এদিকে রন্টি প্রতি সপ্তাহে কালো জাদুর রীতি পালন করে, একটা মোরগের মাথা আর কলিজা মাটিতে পুঁতে রাখে। একদিন যখন সে সেই কাজটা করছিল, হঠাৎ মাটির নিচের মাটি আস্তে আস্তে সরে যায় আর তার নিচে দেখা যায় স্মৃতির পচা লাশ। এই দৃশ্য দেখে রন্টির গা শিউরে ওঠে। ভয় আর অনুশোচনায় ভরে যায় তার মন। সে দৌড়ে চলে যায় সেই তান্ত্রিক মহিলার বাড়িতে। মহিলা যা বলে তা শুনে রান্তির আত্মা কেঁপে ওঠে। যেদিন সে শয়তানের সঙ্গে বিয়ে করেছিল, সেদিন থেকেই সে দানব তার শরীরের মধ্যে বাসা বেঁধেছিল। সে তখন থেকেই রন্টির সঙ্গে ঘর করে আসছে, আর কেউ যদি রন্টির বিরুদ্ধে কিছু করে, শয়তান নিজেই তাকে মেরে ফেলে। বুড়ি হেসে বলে, এখন তুই তার স্ত্রী, স্বামীর ধর্মই তো স্ত্রীকে রক্ষা করা। কিন্তু রন্টি সবকিছু শেষ করতে চায়। সে শুধু চায় তার মেয়ে নিনা বেঁচে থাকুক, কিন্তু কারো প্রাণ নিয়ে নয়। কিন্তু বুড়ির সাপ বলে দেয় এখন আর ফেরার কোনো পথ নেই। রাতে বায়ু হঠাৎ শুনতে পায় শীতের কান্নার আওয়াজ ভেসে আসছে। সে দৌড়ে পিছনের উঠোনে যায় আর সেখানে যা দেখে তাতে তার শরীর কাঁপতে শুরু করে। শীতের পচা বিকৃত লাশ মাটিতে পড়ে আছে আর তার পাশে পড়ে আছে রন্টির ওড়না। সে ভয়ে ও ক্ষোভে ছুটে যায় রন্টির কাছে, কিন্তু মা ঠান্ডা গলায় বলে এই ব্যাপারটা আর বাড়িয়ে লাভ নেই, বদনাম হবে, চুপচাপ পেছনের উঠোনে কবর দিয়ে দে। বায়ুর বুক কেঁপে ওঠে। একটা মা কিভাবে এমন বলতে পারে? তবু মায়ের কথার বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না। রাতের অন্ধকারে সে স্মৃতির লাশ মাটির নিচে পুঁতে দেয়। ঠিক তখন সে দেখতে পায় রন্টি কাঠের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। রাগে সে পিছু নেয় আর দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা ধারালো কাঠের খুঁটি তার চোখের ভেতর ঢুকে যায় আর সঙ্গে সঙ্গে দানব তার গলা ধরে মাটিতে আছড়ে ফেলে আর তাকে খুব খারাপভাবে মেরে ফেলে। কিছুক্ষণ পর গীতা সেখানে পৌঁছায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে বুঝে যায় কিছু ভয়ানক ব্যাপার হচ্ছে। গীতা রন্টিকে জিজ্ঞেস করে, তুমি কি লুকাচ্ছ? রন্টি কাঁদতে কাঁদতে বলে, দয়া করে কিছু জিজ্ঞেস করিস না গীতা, যদি তুই আমাকে কষ্ট দিস এই দানব তোকেও ছাড়বে না। পরের দিন মায়ের আদেশে গীতা বায়ো লাশটাও উঠোনে পুঁতে দেয়। মা এখনো শুধু নিজের মান সম্মান নিয়েই চিন্তিত। সেই সন্ধ্যায় নিনা জানালা দিয়ে দেখে তার মা রন্টি বারবার নিজের মাথার দেয়ালে ঠুকছে। হঠাৎ তার মুখ বিকৃত হয়ে যায়, চোখ লাল হয়ে ওঠে আর সে পাগলের মতন হেসে ওঠে, যা দেখে নিনা ভয়ে জমে যায়। এরপর 1 মাস পর রন্টির সামনে বোবো, যে এতদিন বাইরে চাকরিতে ছিল, বাড়ি ফিরে আসে, কিন্তু রন্টি তাকে দেখা দিতেই চায় না। বোবো দরজার ফাঁক দিয়ে উকি দিতেই দেখে রন্টি আর আগের মতো নেই, তার মধ্যে যেন অন্য কেউ বাস করছে। বোবো বলল, আমি তোমাকে ঠিক করব রন্টি। রাত 12টা বাজে। বোবো ঘুমিয়ে পড়ার আগে হঠাৎ ঘর থেকে হাসির আওয়াজ পাওয়া যায়। দরজার ফাঁক দিয়ে তাকাতেই সে দেখে একটা ভয়ানক কালো হাত নখওয়ালা পাঞ্জার মতো বাহু দিয়ে রন্টিকে জড়িয়ে রেখেছে। পরের সকালে বোবো রন্টিকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলে, যেন সে আর কাউকে ক্ষতি করতে না পারে। নিনা তার মায়ের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু তার মা যখন বলে মা এই শিকলটা খোলো, কিন্তু নিনা ভয় পেয়ে পিছিয়ে যায়, কারণ তার চোখে এখন সে মা নয়, একটা দানবীয় ছায়া। সে দৌড়ে গিয়ে দাদির কোলে লুকায়। ওদিকে গীতার মনে পড়ে হাসপাতালে রন্টি আর সেই তান্ত্রিক বুড়ি মহিলার মধ্যে কিছু রহস্যময় কথা
হয়েছিল, সম্ভবত সব উত্তর ওখানেই পাওয়া যাবে। গীতা আর বোবো সারাদিন ধরে সেই বুড়ি মহিলাকে খোঁজে, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায় না। এদিকে নিনার মন মানছিল না, সে আবার মায়ের কাছে ফিরে যায়। রন্টি মিথ্যে বলে, বাবু, আমার তোর আনা বিস্কুটটা খেতে মন চাইছে। নিনা সরল মনে বাইরে যায় বিস্কুট আনতে, ফিরে এসে দেখে মা কোথাও নেই। ঠিক তখনই দাদির চিৎকার শোনা যায়। নিনা দৌড়ে গিয়ে দেখে তার দাদিকে ইতিমধ্যে ভয়ঙ্করভাবে মেরে ফেলা হয়েছে, আর সামনে দাঁড়িয়ে আছে তার মা, যার চোখ এখন আর মানুষের চোখ নয়। নিনা চিৎকার করতে করতে দৌড়ে পালায়। ঠিক তখনই গীতা আর বোবো বাড়িতে ফিরে আসে। তারা তাদের মায়ের অবস্থা দেখে হতবাক হয়ে যায়। গীতার সঙ্গে সঙ্গে নিনাকে খুঁজতে শুরু করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে রন্টি সামনে এসে দাঁড়ায়। গীতা সাহস করে লড়াই করে, কিন্তু রন্টি তখন আর মানুষ ছিল না, সে যেন এক পিশাচে পরিণত হয়েছে। রন্টি গীতাকে মাটিতে ছুঁড়ে মারে। সে যখন আক্রমণ করতে যাচ্ছিল, গীতা পাশে থাকা একটা বড় কাঁচি তুলে নিয়ে রন্টির কাঁধে গেঁথে দেয়। রন্টি প্রচন্ড গর্জে ওঠে, এক ঝাঁকুনিতে গীতাকে ছিটকে ফেলে দেয়, আর গীতা অচেতন হয়ে যায়। এদিকে বোবো নিনাকে খুঁজতে খুঁজতে এগোচ্ছিল। হঠাৎ সে অনুভব করে কেউ যেন তার পেছনে নিঃশ্বাস ফেলছে। সে ঘুরতে রন্টি তার উপর ঝাঁপিয়ে পড়ে। বোবো পালাতে যায়, কিন্তু সেই কাঁচি সোজা তার বুকে ঢুকে যায়, আর এক আঘাতে সব শেষ। রন্টি এখন বাড়ির অ্যাটিক ঘরে লুকিয়ে থাকা নিনাকে খুঁজতে থাকে। ঠিক তখন গীতার জ্ঞান ফেরে। সে চিৎকার করে রন্টির মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়। নিনা দেখে তার মৃত বাবা আর পাগল হয়ে যাওয়া মাকে। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে বড় কাঁচিটা তুলে নেয় এবং মাকে থামাতে সামনে দাঁড়ায়। তার মা ডাক শুনে রন্টির আত্মা যেন হঠাৎ জেগে ওঠে। তার লাল চোখ ফের স্বাভাবিক হয়। রন্টি কাঁদতে কাঁদতে বলে, গীতা, নিনাকে নিয়ে এখান থেকে চলে যা তাড়াতাড়ি। তারপর সে ঘরের সব পেট্রোল নিজের গায়ে ঢেলে দেয়। মেয়েকে শেষবারের মতন দেখে আগুন লাগিয়ে দেয় নিজের শরীরে। তার চিৎকারের সঙ্গে সঙ্গে দানবীয় শক্তিটাও আগুনে পুড়ে যায়। আগুন শুধু তার শরীর নয়, সেই অভিশপ্ত আত্মাকেও ধ্বংস করে দেয়। এরপর গীতা ও নিনা, যারা এই ভয়ঙ্কর ঘটনার মধ্যেও বেঁচে যায়, চিরদিনের জন্য সেই বাড়ি ছেড়ে কাছের একটা গ্রামে চলে যায়। সেখানে তারা নতুন জীবন শুরু করে, সাধারণ কিন্তু শান্তিপূর্ণ। কিন্তু গল্প এখানে শেষ নয়। একদিন গীতা যখন পুরনো আলমারি পরিষ্কার করছিল, হঠাৎ দেখে আলমারিটা নিজে নিজে নড়ছে। ভয়ে ভয়ে সে দরজা খুলে দেখে ভেতরে লাল রঙের এক বিয়ের পোশাক ঝুলছে, যা রন্টি পরেছিল শয়তানের সাথে বিয়ে করার সময়। গীতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ফিসফিস করে, তবে কি সবকিছু আবার শুরু হতে যাচ্ছে? আর এখানেই এই কাহিনী শেষ হয়ে যায়। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, আর দেখতে থাকুন থ্রিল ডিকোড, কারণ ভয়কে বাঁচিয়ে রাখাই থ্রিল ডিকোডের কাজ।